হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা 3টি সেট আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। কারণ এই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পরীক্ষাতে তোমার প্রশ্নগুলো পেয়ে যাবে। তাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো আবারও তোমরা প্রথমে দেখে নাও যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রকম হবে এবং সিলেবাসটা। তো তোমাদের এমসিকিউ থাকবে 8টি এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 14 নম্বর। এই নিয়ে তোমাদের 22 নম্বর শর্ট প্রশ্ন থাকবে এবং 2 মার্কের প্রশ্ন থাকবে 8 নম্বর। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে 1 ঘন্টা। তো সিলেবাস দেখে নাও যে তোমাদের কি কি পড়তে হবে। তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমোরে পোকার বাসাবাড়ি এবং হজবরল থেকে পড়তে হবে 1 থেকে 14 পৃষ্ঠা এবং ভাষা চর্চা থেকে পড়তে হবে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো একে দেখে কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি 8 নাম্বার। প্রথম প্রশ্ন, খাবারের লোভে ভাব করে না মানুষরা, পাখিরা, আমিষাশী জন্তুরা, নিরামিষাশী জন্তুরা। তো সঠিক উত্তর আমিষাশী জন্তুরা। পরের প্রশ্ন, ধর্মে আছি জিরাফেও আছি কাব্যগ্রন্থটির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অরুণ মিত্র, অমিয় চক্রবর্তী, শক্তি চট্টোপাধ্যায়। তো সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায়। এই বাক্যে বিভক্তিটি হলো থেকে, খাট, স্বপ্নের, সে। তো সঠিক উত্তর থেকে। এটি একটি অনুসর্গ বিভক্তি। পরের প্রশ্ন, যে জানে সেই জানে বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। সঠিক উত্তর এটি একটি জটিল বাক্য। পরের প্রশ্ন, ভর দুপুরে পথিকজনের ছাতা হলো বটগাছ, অশ্বত্থ গাছ, ঝাউ গাছ, আম গাছ। তো সঠিক উত্তর অশ্বত্থ গাছ। পরের প্রশ্ন, ক্লাসে কে এমু পাখির কথা বলেছিলেন? বিভীষণ দাস, শঙ্কর, গদাই দাস ও মিনি। তো সঠিক উত্তর শঙ্কর। পরের প্রশ্ন, সন্দেশ শব্দের প্রচলিত অর্থ সংবাদ, খবর, মিষ্টি খাবার, উপহার। তো সঠিক উত্তর মিষ্টি খাবার। পরের প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ কোনটি? প্রথম, এক, দ্বিতীয়, একাদশ। তো সঠিক উত্তর এক, কারণ বাকিগুলো পূরণবাচক শব্দ। পরের প্রশ্ন, গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ গরুর চোখ, জানালা, গরু খোঁজা, দরজা। তো সঠিক উত্তর গরুর চোখ। আর প্রচলিত অর্থ জানালা। 2 দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 14টি। 14 নাম্বার। প্রথম প্রশ্ন, দাঁড়িয়ে আছো কেন? উক্তিটির বক্তাকে? তো উক্তিটির বক্তা প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস। পরের প্রশ্ন, পাইন গাছ কি স্বপ্ন দেখে? তো পাইন গাছ স্বপ্ন দেখে উত্তরের বুনো নগ্ন পাহাড়ে বরফের চাদর পরে দাঁড়িয়ে থাকা নিসঙ্গ পাইন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে। পরের প্রশ্ন, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে পরিণত হয় বা রূপান্তরিত হয় এমন একটি উদাহরণ দাও। তো মনোযুক্ত বাসনা, মনোবাসনা। দেখো এখানে ম দন্ত নয় ওকার, অর্থাৎ ওতে পরিণত হয়েছে মনোবাসনা। পরের প্রশ্ন, মৌলিক শব্দের অপর নাম কি? তো মৌলিক শব্দের অপর নাম হলো সিদ্ধ শব্দ এবং যৌগিক শব্দের অপর নাম হলো সাধিত শব্দ। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই হবে। পরের প্রশ্ন, পদান্তর করো ঘাস ও সঞ্চিত। ঘাস থেকে হয় ঘেঁষো এবং সঞ্চিত থেকে হয় সঞ্চয়। পরের প্রশ্ন, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো? তো কাকেশ্বর কুচকুচের নিজস্ব ঠিকানাটি হলো 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপটি। পরের প্রশ্ন, কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞেস করেছিল? তো উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞেস করেছিল। পরের প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? তো পাম গাছ মরুতটে দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, কোন সাহেব পশুদের ভাষা বুঝতেন? তো রিউবেন ক্যাস্টাং সাহেব পশুদের ভাষা বুঝতেন। পরের প্রশ্ন, ধ্বনি কত প্রকার ও কি কি? তো ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। পরের প্রশ্ন, শব্দের গঠন অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? তো 2 ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক শব্দ এবং যৌগিক শব্দ। পরের প্রশ্ন, মৌলিক বা সিদ্ধ শব্দ কাকে বলে? উত্তর দেখে নাও, যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব না, এই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে, যেমন কালো, জল, বাবা, মা প্রভৃতি। পরের প্রশ্ন, গেছো দাদা কোথায় থাকে? গেছো দাদা গাছে থাকে। পরের প্রশ্ন, বুড়ো যা কিছু মাপে সবই কত হয়ে যায়? সবই 26 ইঞ্চি হয়ে যায়। পরের প্রশ্ন, এক
একটা ডিম থেকে কি হয়ে গেল, তো একটা ডিম থেকে একটি প্যাঁক পেকে হাঁস হয়ে গেল। পরে 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 2 × 4 অর্থাৎ 8 নম্বর। প্রথম প্রশ্ন, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা দেখে নাও যে গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার অজস্র শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দান করে, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। কোথাও কোথাও আবার অশ্বত্থ রয়েছে, অর্থাৎ অসৎ অশ্বত্থ দুটোই একই। পরের প্রশ্ন, কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বাঁধছে তা কিভাবে বোঝা যায়? উত্তর দেখো, কুমোরে পোকা কোথাও বাসা বাঁধার সময় তীক্ষ্ণ স্বরে গুনগুন করে, এই গুনগুন শব্দে বোঝা যায় কুমোরে পোকা বাসা বাঁধছে। পরের প্রশ্ন, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্ন দেখে সে কি জেনেছে? উত্তর দেখো যে প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনার সূত্রে কল্পবিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখির বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং ছাই রঙা, এমু বাজ পাখির থেকেও চওড়া বুকওয়ালা। বিশাল পাখিটিকে সে ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এইভাবেই তার স্বপ্ন কল্পনার জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্ন জগৎ ব্যাখ্যাহীন এক মায়া জগৎ, এখান থেকে সে অনেক কিছু জেনেছে। পরের প্রশ্ন, বাসার আর কোনো খোঁজ খবর নেয় না, কোথা থেকে এই অংশটি নেওয়া হয়েছে? কখন কুমোরে পোকা তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না? তো উদ্ধৃত অংশটি কুমোরে পোকার বাসাবাড়ি নামক রচনাটি থেকে নেওয়া হয়েছে। তো কুমোরে পোকারা একটি বাসার মধ্যে 4-5টি কুঠুরি নির্মাণ করে সেখানে খাদ্য সংগ্রহ করে রাখে, তারপর প্রতি কক্ষে একটি করে ডিম পাড়ে। ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে সে তার ইচ্ছামতো স্থানে চলে যায়। এই সময় তারা পুরনো বাসা বা বাচ্চাদের আর কোনো খোঁজ খবর রাখে না। পরের প্রশ্ন, ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার, কোন ভিজে ঘাসের উপর কবিকে ফিরতেই হবে? সেখানে তিনি যেতে চান কেন? তো উত্তর দেখো যে কবি অরুণ মিত্র একদা ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে যেই পা রেখেছেন তখনই এক ঘাস ফড়িং তার দৃষ্টিগোচর হয় এবং তখনই তাদের মধ্যে আত্মীয়তা তৈরি হয়। এখানে সেই ভিজে ঘাসের কথাই বলা হয়েছে যেখানে ফড়িং বন্ধুর সঙ্গে কবির আত্মীয়তা তৈরি হয়েছিল। পরে দেখো যে বন্ধুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কবি বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আবার বন্ধুর কাছে ফিরে আসবেন। ঝিরঝিরে বৃষ্টি কবিকে মনে করিয়ে দিয়েছে নতুন আত্মীয়ের কথা, তার প্রতিশ্রুতির কথা আর আত্মীয়ের প্রতি মনের গোপনে লুকিয়ে রাখা ভালোবাসারও জাগরণ ঘটেছে কবির মনে। তাই কবি আবার ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়েছেন সেই ভিজে ঘাসের বুকে, যেখানে তার আপনজন অর্থাৎ আত্মীয় অপেক্ষা করে আছে। পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? এটি কোন কবিতার? আচ্ছা, এখানে মিস্টেক হয়ে গেছে, কোন কবিতার অংশ। ঠিক আছে, পরে একটু কারেকশন করে নেবে, কোন কবিতার অংশ। তো উত্তরটি দেখো যে শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবি মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার সারা শরীরে নীল, লাল, হলুদ, সবুজ প্রভৃতি বিভিন্ন রঙের শোভা দেখা যায়, যা মনকে তৃপ্তি দেয় রোদের মতনই। তাই মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙার সঙ্গে তুলনা করেছেন। পরের অংশ দেখো যে এটি কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করবো, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।